গল্পের শুরুটা হয় বিশাল একটা টাওয়ারকে দেখে। এই টাওয়ারের একদম টপ ফ্লোরে একটা সুইমিং পুল রয়েছে, যেখানে আমরা আর্থার নামের একজন লোককে রাতে সুইমিং করতে দেখি। মূলত এই বহুতল বিশিষ্ট বিল্ডিংয়ের মালিকই আর্থার। আর্থারের এই টাওয়ারটি হলো আমেরিকার সবথেকে দামি টাওয়ারগুলোর মধ্যে অন্যতম। এখানে এক একটা ফ্ল্যাটের দাম প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা। আর এরপর আমরা যশ নামের আরেকজনকে দেখতে পাই, যে কিনা এই টাওয়ারের ম্যানেজার হিসেবে চাকরি করে। প্রায় ১০ বছর ধরে এখানে কাজ করার সুবাদে যশের সঙ্গে আর্থারের বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। যশ প্রতিদিন সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে ওই টাওয়ারের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়। আর কিছুক্ষণ পরে দ্য টাওয়ার নামের ওই বিল্ডিংয়ের নিচে আর্থারের সঙ্গে যশের দেখা হয়ে যায়। এরপর আর্থার তাকে জানায় যে খুব শীঘ্রই সে নতুন একটা বিল্ডিং উদ্বোধন করতে চলেছে। যেহেতু যশ তার সব থেকে কাছের একজন কর্মচারী ছিল, তাই সে যশকে ওই হোটেলের ম্যানেজার হিসেবে জয়েন করতে বলে। আর এটা শুনে যশ বলে যে আপনি যদি আমার বন্ধু লিফটারকে ওই হোটেলে চাকরি দেন, তাহলে কেবলমাত্র আমি ওখানকার ম্যানেজার হিসেবে জয়েন করব। মূলত লিফটার হলো তার ওই দ্য ওয়াটার বিল্ডিংয়ের দারোয়ান। তো এরপর যশ টাওয়ারের মধ্যে ঢুকে যায়, আর একটু পর তার বস সাইমন এসে তাকে জিজ্ঞাসা করে যে চার্লি কোথায়, সে এখনও আসেনি কেন। যশ তাকে বলে যে চার্লি হয়তোবা একটু কাজে আটকে গিয়েছে, আপনি টেনশন করেন না, কিছুক্ষণের মধ্যে এসে চলে আসবে। ঠিক এমন সময় সেখানে একজনের ফোন বেজে ওঠে। তখন সাইমন যশকে বলে যে ওর নাম হলো এরিক, আর সে এই টাওয়ারে নতুন লিফট অপারেটর হিসেবে জয়েন করেছে। এরপর যশ এরিককে বুঝিয়ে বলে যে ওই টাওয়ারটা কিন্তু আমাদের এই শহরের সব থেকে দামি টাওয়ার, তাই এই টাওয়ারের সিকিউরিটি মেনটেন করার দায়িত্ব আমাদের সবার। এর মধ্যে দেখা যায় চার্লি রিসিপশনে চলে এসেছে, আর সে যশকে বলে যে আমার ওয়াইফ এখন প্রেগনেন্ট, তাই অফিসে আসতে আমার কিছুটা লেট হয়েছে। আসলে চার্লির স্ত্রী হলো যশের আপন ছোট বোন। এরপর যশ তার বসের রুমে যায়। তখন বস তাকে বলে যে আজই তুমি চেসকে তার ফ্ল্যাট থেকে বের করে দিবে। চেস মূলত এই বিল্ডিংয়ে ৫৪ তলায় থাকে। আর এরপর যশ যখন চেক করতে যায়, তখন সে জানতে পারে যে চেস নাকি এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ তার ওয়াইফ তাকে ধোকা দিয়ে তার সমস্ত সম্পত্তি, এমনকি টাকা পয়সাও নিজের নামে লিখে নিয়েছে। তার এই ফ্ল্যাটটাও পর্যন্ত আজকে ব্যাংকের লোকেরা দখল করতে আসবে। এটা শুনিয়ে যশের অনেক খারাপ লাগে, তাই সে বলে যে আজকে আমি সিকিউরিটিদেরকে বলে রাখবো সমস্ত লিফটগুলো যেন বন্ধ করে রাখে, তাহলে আর ব্যাংকের লোকেরা এখানে ঢুকতে পারবে না। তুমি টেনশন করো না। যশ আসলে এমন একটা মানুষ যে সবসময় সবাইকে হেল্প করতে চায়। তো সেই দিন রাতে অফিস থেকে বাসায় ফেরার সময় যশের সঙ্গে লিফটারের দেখা হয়ে যায়। লিফটার তাকে বলে যে আমি কিছুদিনের মধ্যে রিটায়ার করব, আর এরপর আমার কাজ সারা বিশ্ব ঘুরে বেড়ানো। এটা শুনে যশ তাকে বেশ অ্যাপ্রিসিয়েট করে। তো এর পরের দিন সকালবেলায় যশ টাওয়ারে ঢোকার সময় দেখতে পায় যে টাওয়ারের সামনে একটা কালো রঙের গাড়ি পার্ক করা আছে, যেটা দেখার পরে যশের একটু সন্দেহ হয়। আর কিছুক্ষণ পর সে দেখতে পায় যে ওই গাড়ি থেকে ৪ জন লোক বের হচ্ছে, আর তাদের প্রত্যেকের হাতেই বন্দুক আছে। এটা দেখে যশ দ্রুত লিফটারকে টাওয়ারের সব দরজাগুলো বন্ধ করে দিতে বলে। সে ভাবছিল যে নিশ্চয়ই আজকে টাওয়ারে কোনো ডাকাতি হবে, তাই সে অফিসে ঢুকে সিসিটিভি কন্ট্রোল রুমে ঢুকে যায়। আর সেখানে যাওয়ার পর দেখতে পায় যে ওই টাওয়ারের বেসমেন্টে লন্ড্রি সার্ভিসে গাড়িটা পার্ক করা হয়েছে। আর ওই লোকগুলো তখন এই টাওয়ারের মালিক অর্থাৎ আর্থারকে জোর করে গাড়িতে তুলে ফেলছে। যশ তো এবার খুব ভালো করেই বুঝতে পারে যে আর্থারকে কিডন্যাপ করা হয়েছে, তাই সে দ্রুত নিচে গিয়ে ওই গাড়িটার পেছনে দৌড়াতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর ঠিক ওই সময় তার সামনে একটা মেয়ে চলে আসে, যার নাম ক্লারা। সে মূলত একজন FBI এজেন্ট। এদিকে লন্ড্রি ভ্যানটা তো একটা মোড়ে গিয়ে ইউটার্ন করতে গিয়ে সেখানেই উল্টে যায়, আর সমস্ত FBI এজেন্টরা তো গাড়িটাকে ঘিরে ফেলে। আর্থারকে তারা ওখান থেকে গ্রেফতার করে নিয়ে নেয়। যশ তাদেরকে এই কাজে বাধা দিতে আসলে ক্লারা বলে যে আর্থার তার নিজের কোম্পানির শেয়ার নিয়ে অনেক বড় একটা চিটারি করেছে, তাই সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই কারণেই আমরা তাকে গ্রেফতার করেছি। আর এখানেই আর্থারের আসল রূপটা বেরিয়ে আসে। সে বা যশের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। তাকে বলে যে তুমি আমার সুইমিং পুলটা অনেক ভালোভাবেই ঢেকে রাখবে, আর তুমি যদি এই কাজ ঠিকঠাকভাবে না করো, তাহলে কিন্তু আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। আর্থারের কথা মতো যশ সেই রাতের বেলায় তার সুইমিং পুলটাকে অনেক ভালোভাবে ঢেকে রাখে। আর পরের দিন সকালবেলায় যশ টাওয়ারে গিয়ে সমস্ত স্টাফদেরকে নিয়ে একটা মিটিং করে। সে সবাইকে জানায় যে কয়েক বছর আগে আর্থার এই টাওয়ারের সমস্ত স্টাফদের পেনশন ম্যানেজ করত। সে তাদের এই ফান্ড ডাবল করার দায়িত্বও নিয়েছিল, আর যশও তাকে এই কাজে হেল্প করত। কিন্তু এই পেনশন স্কিমের নামে আর্থার অনেক বড় একটা ফ্রড করেছে, আর এই কারণে এখন সে পুরোপুরি দেউলিয়া। তার মানে আপনারা বুঝতেই পারছেন, এখন আর এই কোম্পানি বা টাওয়ারের কোনো স্টাফই তাদের জমানো টাকা আর ফেরত পাবে না। এটা শুনেই তো প্রত্যেকটা স্টাফের মন অনেক বেশি খারাপ হয়ে যায়। অন্যদিকে পরের দিন সকালবেলায় তো জজ সাহেব আর্থারকে $10 মিলিয়ন জরিমানা করেন। আর্থার তখন গাড়ি থেকে নেমে তার টাওয়ারে ঢোকে, আর ক্লারাও তার সঙ্গেই ছিল। তখন ক্লারা তাকে জানায় যে কোর্টের রায় অনুযায়ী আজ থেকে তাকে তার ফ্ল্যাটে গৃহবন্দী অবস্থায় থাকতে হবে, আর সমস্ত FBI এজেন্টরাই তার উপর সবসময় নজর রাখবে।
এরপর আর্থারের ফ্ল্যাটে একটা দামি গাড়ি দেখতে পেয়ে ক্লারা জিজ্ঞাসা করে যে এত উপরে গাড়িটাকে আপনি কিভাবে উঠিয়েছেন। আর্থার তখন বলে যে এটি আমার সব থেকে পছন্দের একটা গাড়ি, সমস্ত পার্টস আগে আলাদা করে এখানে এনে তারপরে গাড়িটাকে সেট আপ করা হয়েছে। তো এরপর ওখান থেকে নিচে নামার সময় যশ ক্লারাকে জিজ্ঞাসা করে যে পেনশন ফান্ডের টাকাটা এখন সবাই কিভাবে ফেরত পাবে। তখন ক্লারা তাকে জানিয়ে দেয় যে আর্থার মূলত সমস্ত পেনশন ফান্ডের টাকাটাই শেয়ারে লাগিয়েছিল, আর ওখানে সে পুরোটা টাকাই লস করেছে, তাই এটা ফিরে পাবার সম্ভাবনা নেই বললেই চলে। এটা শুনেই তো যশের মনটা অনেক খারাপ হয়ে যায়। আর এরপর যখন রাতের বেলায় সে ঘুমাতে যাচ্ছিল তখন ফোনের ওই পাশ থেকে চার্লি বলে যে লিফটার নাকি সুইসাইড করতে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে তাকে একজন এসে বাঁচিয়ে নিয়েছে, এখন সে হসপিটালে আছে। এটা শোনা মাত্রই তো যশ সঙ্গে সঙ্গে সে হসপিটালে চলে যায়। যশকে দেখে লিফটার বলে যে আমার পুরো জীবনের সেভিংস আমি আর্থারের কাছেই জমিয়ে রেখেছিলাম, আর আজ আমি নিঃস্ব, তাই আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। যশ তখন তাকে বলে যে চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমার সব টাকা ফিরিয়ে দেব। এই সব ঘটনা দেখে যশের মাথা তো পুরো গরম হয়ে যায়। তখন সে আর্থারের কাছেই যাচ্ছিল, কিন্তু চার্লি তাকে বাধা দেয়। এমন সময় তারা সেখানে চেসকে দেখতে পায়, যে দুই সময় ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছিল। এরপরেই যশ আর্থারের কাছে যায় আর লিফটারের সমস্ত টাকা ফেরত দিতে বলে। এটা শুনে আর্থার বলে যে লিফটার নিজেই তার কাছে টাকাগুলো রাখতে দিয়েছিল, তাই এখন তার আর কিচ্ছু করার নেই। আর্থার বলে যে আমি তো নিজেই নিঃস্ব, আমি ওই টাকা ফেরত দেবো কিভাবে। এটা শুনে যশের মাথা প্রচন্ড গরম হয়ে যায়, তাই সে ওখানে থাকা একটা হকি স্টিক দিয়ে আর্থারের সেই প্রিয় গাড়িটার কাঁচটাকে ভেঙে ফেলে। এদিকে এই খবর জানতে পেরে তাদের বস সাইমন তাদেরকে ডেকে পাঠায়, আর চার্লি, জস আর এনরিকে তো চাকরি থেকেই বের করে দেয়। জস যখন শেষবারের মতো এখান থেকে বেরিয়ে আসছিল তখন সেখানকার প্রত্যেকটা স্টাফের মন প্রচন্ড খারাপ হয়ে যায়, আর বাইরে বেরিয়ে তো চার্লির সঙ্গে জসের ঝগড়া লেগে যায়। চার্লিও মনে করে যে জসের জন্যই হয়তো তার চাকরিটা চলে গিয়েছে, তার উপর আবার তার ওয়াইফ এখন প্রেগনেন্ট, তাই টাকার এখন অনেক দরকার। এরপরই মনের দুঃখে যশ একটা বারে আসে, আর এই বারে আসার পরই তার ওই FBI এজেন্ট ক্লারার সঙ্গে দেখা হয়ে যায়। ক্লারা তাকে ড্রিঙ্কস অফার করে, আর যশ সেদিন একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, তাই সে নেশার ঘরে বলে যে আজকে শুধু আমি নিজের দোষেই চাকরিটা হারালাম। ক্লারাও তখন তাকে নেশার ঘরে বলে যে আমি সিসি ক্যামেরায় দেখেছি তুমি আর্থারের ওই গাড়িটাকে ভেঙেছো, কিন্তু তাও আমি তোমার উপর কোনো স্টেপ নেইনি। এরপর সে যশকে আরও বলে যে গ্রেপ্তার হওয়ার 2 দিন আগেও আর্থার $20 মিলিয়ন তার ব্যাগ থেকে তুলে নিয়েছিল, যদি কোনোভাবে তুমি টাকাটাকে খুঁজে বের করতে পারো তাহলে কিন্তু ওটা দিয়ে তুমি তোমার সমস্ত স্টাফদের পেনশন ফান্ডের টাকা ফেরত দিতে পারবে। তো এরপর যশ ওখান থেকে বেরিয়ে আবারও নিজের অফিসে চলে আসে, কারণ তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রয়ে গিয়েছে। সেগুলো নিয়ে নাড়াচাড়া করার সময় যশ তার পকেট ডায়েরিতে কিছু একটা নোটস দেখতে পায়। এগুলো দেখে যশের মনে পড়ে যায় কয়েক বছর আগে আর্থারের এখানে কিছু লকার ডেলিভারি হয়েছিল। সে মনে মনে তখন কিছু একটা ভাবে, আর এরপরে ওখান থেকে বেরিয়ে চার্লি এবং চেজের বাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পরে তারা সবাই আবারও একসঙ্গে হয়। জশ তাদেরকে এখানে বলে যে আমরা আর্থারের ফ্ল্যাট থেকে $20 মিলিয়ন চুরি করব, আর এই কাজে আমার তোমাদের সাহায্য দরকার। তখন চেজ আবার তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানো যে আর্থার ওই টাকাটা নিজের অ্যাপার্টমেন্টেই রেখেছে। এটা শুনে যশ বলে যে 10 বছর আগে সে একবার তার অ্যাপার্টমেন্টে কাজ করিয়েছিল, তখন অনেক টাকা খরচ করার পরও সে তার রুমের মাঝখানে ওই প্লাটটিকে ভাঙেনি, আর ওই টাইমে সে অনেক দামি একটা লকারও কিনেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এরপর আমি ওই লকারটা আর তার ফ্ল্যাটে দেখিনি, তাই আমি শিওর টাকাগুলো সে ওই পিলারের মধ্যে কোথাও একটা লুকিয়ে রেখেছে। আর এই ব্যাপারটা কিন্তু FBI কোনো এজেন্টও জানে না। তবে এত কিছু বলার পরও চার্লি রাজি হয় না, আর সে ওখান থেকে চলে যেতে চায়। তখন যশ তাকে বাধা দিয়ে বলে যে এই মুহূর্তে তোমাকে আমাদের সব থেকে বেশি প্রয়োজন, কারণ চার্লি যেহেতু ওই টাওয়ার রিসেপশনে 10 বছর ধরে চাকরি করত, তাই সে ওখানকার সমস্ত রুম এবং লিফটের সিকিউরিটি কোডগুলো জানত। তখন চার্লি বলে যে আমরা তো কোনো প্রফেশনাল চোর না, তাহলে এইসব কাজ করব কিভাবে। যশ তখন বলে যে আমি একজনকে চিনি যে এইসব কাজে অনেক বেশি এক্সপার্ট, আর সেই আমাদেরকে এই চুরিতে হেল্প করবে। আর এরপরেই যশ স্লাইডার নামের একজনকে টাকা দিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। স্লাইডার এতদিন ধরে চুরির অপরাধী জেলে ছিল। এরপরেই যশ তাকে গাড়িতে নিয়ে আসার সময় ওই চুরির সমস্ত প্ল্যানটাই বলে। তারপর তাকে নিয়ে সোজা একটা মলে চলে যায়, যেখানে চার্লি, চেস আর এনরিকো ছিল। যশ এবার তাদের সবাইকে নিয়ে বাসায় চলে আসে আর চুরির প্ল্যানগুলোকে ভালোভাবে অর্গানাইজ করতে থাকে। এমন সময় কলিং বেল বাজলে চার্লি জানালা দিয়ে দেখতে পায় বাইরে ক্লারা FBI এজেন্টদের টিম নিয়ে চলে এসেছে। এটা দেখেই তারা সবাই অনেক ভয় পেয়ে যায় আর যে যার মতো করে লুকিয়ে পড়ে। তখন যশ সে দরজা খুললে ক্লারা বলে যে আর্থার কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। তবে সে এখন গাড়ির কাঁচ ভাঙার জন্য যশ তোমার নামে পুলিশে কেস করবে, তাই যশ যদি এখন আর্থারের কাছে ক্ষমা চায় তাহলে
তাহলে হয়তো তার নামে আর কোনো কেস হবে না। তাই যশ এবার আর্থারের কাছে গিয়ে তার কাজের জন্য ক্ষমা চায়। আর এখানে তাদের দুইজনের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়। তো এর পরের দিন সকালবেলায় যশ আর স্লাইডার মিলে একটা লকারের দোকানে যায়। আর এই কাজ করার জন্য তাদের এখন একজন এক্সপার্টের দরকার। তারা ওই টাওয়ারের একজন মেয়ে স্টাফকেও সঙ্গে করে নিয়ে আসে, যার নাম হলো ওডেসা। ওডেসা ওই লকারটি দেখে বলে যে আমি মাত্র 15 মিনিটের মধ্যে এই লকারটি খুলে ফেলতে পারবো। আসলে এক সময় আমার বাবার লকারের ব্যবসা ছিল, তাই এইসব আমার বা হাত কা খেল। এর পরের দিন যশরা দূর থেকে ওই টাওয়ারের উপর নজর রাখছিল। একটু পরেই তারা দেখতে পায় যে চার্লি সাইকেল নিয়ে টাওয়ারের দিকে যাচ্ছে। টাওয়ার থেকে বেরোনোর পর সে চার্লিকে বলে যে সাইমন আমাকে এই টাওয়ারের ম্যানেজার পোস্টে অফার করেছিল, তাই আমিও এই অফারটিকে একসেপ্ট করে নিয়েছি। তাই তোমাদের এইসব চুরির প্ল্যান কোনোদিনই সফল হবে না। এদিকে তখন ওডেসা লকার খোলার সিস্টেমটা স্লাইডারকে শিখিয়ে দেয় এবং অন্যদিকে ক্লারা জসকে ফোন করে জানায় যে থ্যাঙ্কস গিভিং এর দিন আর্থার কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবে আর সে আবারও জসের উপর কেস করতে চায়। তো এরপরেই চলে আসে সেই থ্যাঙ্কস গিভিং ডে। আর এই দিনে তো তারা তাদের চুরির সমস্ত প্ল্যানিং করে ফেলে। যশের কথা মতোই হেনরিক ট্রেনে উঠে পড়ে আর প্ল্যান অনুযায়ী যশের বোন মানে চার্লির ওয়াইফের ফোনটা চুরি করে নেয়। প্রতি বছরের মতো আজকের দিনেও আর্থারের টাওয়ারের সামনে দিয়ে র্যালি বের হয়। এদিকে ক্লারা তো আর্থারকে নিয়ে আদালতে যায় জামিনের জন্য। এরই মধ্যে হেনরিক সেই ফোন নিয়ে যশের কাছে চলে আসে, কিন্তু ওই সময় আবার স্লাইডার সেখানে ছিল না। আর এরপরেই দেখা যায় যে স্লাইডার একটা ট্রাক থেকে নেমে ওই টাওয়ারের দিকেই যাচ্ছে। এটা দেখে যশ বাকি সবাইকে বলে যে স্লাইডার আমাদেরকে ধোঁকা দিয়েছে। স্লাইডার একাই এই চুরিটা করবে বলে প্ল্যান করেছে, কারণ সে তো অলরেডি ওডেসিয়ার কাছ থেকে লকারটা খোলা শিখে নিয়েছে। চার্লিও তখন ওই টাওয়ারে ডিউটি করছিল, কিন্তু ঠিক তখনই তার ওয়াইফের নাম্বার থেকে তার ফোনে মেসেজ আসে যে আজকে নাকি তার ওয়াইফের ডেলিভারি হবে। এই মেসেজটা দেখেই তো চার্লির সঙ্গে সঙ্গে ওই টাওয়ার থেকে বেরিয়ে যায়। চার্লি বেরিয়ে যেতেই তো যশ, হেনরিক এবং চেস সুযোগ বুঝে টাওয়ারের স্টাফদের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। আর ওডেসা ওইদিকে জোর করে একটা স্টাফ মেম্বারের বার্থডে সেলিব্রেট করতেই শুরু করে দেয়। আর স্লাইডার একজন ব্যাংক এমপ্লয়ি সেজে সেখানকার বস সাইমনের সঙ্গে দেখা করে, কারণ চেজের ওই অ্যাপার্টমেন্ট তো এখন ব্যাংকের সম্পত্তি হয়ে গিয়েছে। তখনই স্লাইডার আর সাইমন ফ্ল্যাটে যাওয়ার জন্য লিফটেই উঠছিল, আর চেজ আর যশরা তো সেটা দেখতে পেয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। কিছুক্ষণের মধ্যে স্লাইডার আর সাইমন চেজের রুমের সামনে চলে আসে, আর সুযোগ বুঝেই তো স্লাইডার সাইমনকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে দরজাটা বাইরে দিয়ে আটকে দেয় আর রেডিওতে একটা গান প্লে করে দেয়, যাতে করে সাইমনের আওয়াজ বাইরে আসলেও কেউ শুনতে না পায়। আর তারপর সে লিফটের দিকেই চলে যায়। এদিকে ওডেসা তো সেই কেকের ভিতর কিছু মেডিসিন মিশিয়ে দিয়েছিল, আর এরপর সেই মেডিসিনওয়ালা কেক এনে আর্থারের ফ্ল্যাটের বাইরে থাকা FBI এজেন্টকে খেতে দেয়। কিন্তু সে যখন ওই মেডিসিনওয়ালা কেক খেতে চায় না, তখন ওডেসা তাকে সেখানে মেরেই অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণের মধ্যে যশ কন্ট্রোল রুমে গিয়ে সমস্ত লিফটের দরজাগুলোকেই বন্ধ করে দেয়। ফলে স্লাইডারও লিফটের মধ্যে আটকা পড়ে যায়, কিন্তু সে বুদ্ধি করে তখন লিফটের ছাদ খুলে উপরে উঠে আসে। আর ওই সময় আবার ওডেসা জসকে ফোন করে বলে যে আর্থারের ঘরে ঢোকার সমস্ত রাস্তাই ক্লিয়ার। তাই যশ আর সময় নষ্ট না করে মাস্ক পরে আর্থারের রুমে ঢুকে পড়ে। এরপর তারা প্রথমে আর্থারের ঘরে থাকা সমস্ত সিসি ক্যামেরাগুলোকে ঢেকে দেয়, আর মাঝখানের ওই পিলারের মধ্যে লুকিয়ে রাখা লকার খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে দেয়াল ভেঙে তারা সেই লকারটি দেখতে পেয়ে যায়। এরই মধ্যে আবার স্লাইডার সেখানে চলে আসে, আর যশ, এনরিক আর চেজের মাথায় বন্দুক ধরে। সে বলে যে এই লকার আমি খুলব, কিন্তু ততক্ষণে ওডেসা এসে স্লাইডারের মাথায় বন্দুক ধরে। তাই স্লাইডার তখন বাধ্য হয়ে বন্দুক নিচে রেখে দেয়, আর ওডেসা তখনও সে লকার খুলতে শুরু করে। এদিকে এতক্ষণে আবার চার্লি ওই টাওয়ারে পৌঁছে গিয়েছে, আর সে বুঝতে পেরে যায় যে যশ তার ওয়াইফের ফোন চুরি করে তাকে এইভাবে বোকা বানিয়েছে। এরপর সে কন্ট্রোল রুমে গিয়ে সিসি ক্যামেরা চেক করতেই দেখতে পায় যে আর্থারের রুমে যে FBI এজেন্ট ছিল সে ঘুমাচ্ছে। তাকে এই অবস্থায় দেখিয়ে তো চার্লি আর বুঝতে বাকি থাকে না যে এটা যশেরই প্ল্যান। এরপর সেই সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে সাইমনের কথা জিজ্ঞাসা করে। ওদিকে ক্লারা আর্থারের কোর্টে গিয়ে জানতে পারে যে জজ সাহেব নাকি আজকে ছুটিতে আছে। আসলে এটাও ছিল যশের একটা প্ল্যান, যাতে সে আর্থারকে অ্যাপার্টমেন্ট থেকে বের করতে পারে। তো এতক্ষণে তো ওডেসা ওই লকারটাকেও খুলে ফেলেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই লকারের মধ্যে একটা টাকাও ছিল না। যশ বুঝতে পারছিল না যে এখন সে কি করবে। এরই মধ্যে আবার স্লাইডার চেজের কাছ থেকে বন্দুকটা ফেরত চায়, কিন্তু চেস যখন এটা তাকে দেয় না, তখন তাদের মধ্যে আবার হাতাহাতি শুরু হয়ে যায়। আর এমন সময় হঠাৎ করে চেজের হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে যায়, আর আর্থারে সেই ফেরারি গাড়িতে গিয়ে লাগে। যশ তখন দেখতে পায় যে ওই গাড়িতে একটা ফুটো হয়ে গিয়েছে, আর এরপর ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় যে গাড়িটা পুরো গোল্ড দিয়ে বানানো। তারা হিসাব করে দেখে যে এই গাড়ির দাম হবে প্রায় $45 মিলিয়ন। মানে তারা যে টাকাটা চুরি করতে এসেছিল তার থেকেও বেশি দাম এই গাড়িটার। সত্যিই তো, বাইরে থেকে দেখতে সাধারণ মনে হয় একটা গাড়ির ভেতরে লুকিয়েছিল অমূল্য এক সম্পদ, ঠিক যেন একটা সাধারণ গল্পের ভেতরে লুকিয়ে থাকা গভীর কোনো মেসেজ।
একটা সুন্দর মুভি বা ভিডিও কিভাবে সবার মন ভালো করে দেয় আর সবাইকে একসাথে জুড়ে রাখে। ভিডিওর এই জাদুকরী ক্ষমতা কিন্তু এখন আমাদের সবার হাতেই আছে। আমরা অনেকেই অনেক ক্রিয়েটিভ চিন্তা করি, নিজের অনেক স্কিল বা গল্প পৃথিবীর সামনে তুলে ধরতে চাই, কিন্তু সঠিক গাইডলাইন বা টেকনিক্যাল নলেজ না থাকায় সেটা করে উঠতে পারি না। আপনাদের এই লুকানো ক্রিয়েটিভিটিটাকে একটা প্রফেশনাল রূপ দিতে আমাদের সবার প্রিয় টিম মায়াজাল নিয়ে এসেছে দারুণ একটা মেন্টরশিপ প্রোগ্রাম। আপনি স্টুডেন্ট হন কিংবা জব হোল্ডার, যে কেউ চাইলে এখন স্মার্টফোন আর এআইয়ের সাহায্যে একদম জিরো থেকে প্রফেশনাল ভিডিও মেকিং এবং কন্টেন্ট মার্কেটিং শিখে নিজের একটা শক্ত ডিজিটাল কেরিয়ার গড়তে পারেন। বিস্তারিত জানতে ঢু মেরে আসুন ডেসক্রিপশন কিংবা প্রথম কমেন্ট থেকে। চলুন আবার যশের সেই শ্বাসরুদ্ধকর চুরির প্ল্যানে ফিরে যায়। এত দামি একটা গাড়ি তারা কিভাবে সরাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তাই এইবার তারা ঠিক করে ফেলে যে এই পুরো গাড়িটাকেই তারা চুরি করবে, কিন্তু তারা এটা বুঝতে পারছিল না যে কিভাবে এত বড় গাড়ি তারা ফ্ল্যাট থেকে নিচে নামাবে, কারণ আর্থারের ফ্ল্যাটটা হলো এই টাওয়ারের 60 তলায়। এটা শুনে স্লাইডার তখন বলে যে চেজের ফ্ল্যাটটা সেল করার জন্য জানালা এবং দরজা ভাঙা হয়েছে, আর চেজের ওই ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা থেকে 7 তলা নিচে। এটা শুনেই তো যশ প্ল্যান করে ফেলে এনরিক ছাদে গিয়ে জানালা ক্লিন করে একটা ক্রেন নিচে পাঠিয়ে দেবে, আর স্লাইডার আর যশ সেই ক্রেনের দড়িতে গাড়িটাকে ঝুলিয়ে দেবে। ওই ক্রেনের সাহায্যে তারা গাড়িটাকে ঝুলিয়ে চেজের রুমের সামনে নিয়ে আসবে। তো এর আগেই তো চেজ তার রুমে আসে, আর যশ তাকে বলেছিল ওই গাড়িটাকে তার রুমের মধ্যে নিয়ে যেতে, কিন্তু সে প্রচন্ড ভয় পাচ্ছিল। এমন সময় আবার সে FBI এজেন্টের জ্ঞান ফিরে আসে। সে তো আর্থারের ফ্ল্যাটের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। স্লাইডার তখন বলে যে আর কোনো উপায় নেই, এইবার আমাকে স্যারেন্ডার করতেই হবে, কিন্তু যশ তো এটাতে কোনোভাবেই রাজি হয় না। তাই আর কোনো উপায় না পেয়ে তারাও তখন ওই ক্রেনের দড়ি ধরেই ঝুলতে থাকে। অন্যদিকে চেজ সাহস করে তার রুমে থাকা একটা দড়ি দিয়ে গাড়িটাকে ভেতরে আনার চেষ্টা করে, কিন্তু এটা করতে গিয়ে তার হাত ফসকে গেলে সে নিজেও ওই গাড়িটার নিচের অংশ ধরে ঝুলে থাকে। যশ এটা দেখে তো চেজকে বলে যে জানালা থেকে নিচে যে দড়িটা ঝুলছে তুমি ওটা ধরে ফেলো। চেজ তখন আবারও চেষ্টা করে, কিন্তু তখনও তার হাতটা ফসকে যায়। কিন্তু এবারের মতো চার্লি এসে তাকে বাঁচিয়ে নেয়। চার্লি যখন সিকিউরিটি গার্ডের কাছে সাইমনের কথা জিজ্ঞাসা করছিল, তখন সে তাকে চেজের ফ্ল্যাটের কথা বলে দেয়। তাই চার্লি এই ফ্ল্যাটে আসার কারণেই এ যাত্রার মতো চেজ বেঁচে যায়। ওদিকে ক্লারা তো বুঝতে পারে যে যশরা আর্থারের ফ্ল্যাটে চুরি করার প্ল্যানিং করেছে, তাই সে আর্থারকে নিয়ে দ্রুত ওই টাওয়ারের দিকেই রওনা হয়। কিন্তু কিছু দূর এসেই তারা গাড়িটাকে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে। এদিকে যশ আর স্লাইডার তো ঝুলতে থাকা গাড়ির মধ্যেই লুকিয়ে পড়ে, আর গাড়িটাকে চেজের রুমের দিকে ধাক্কা দিতে শুরু করে। চেজ এইবার বুদ্ধি করে একটা হুক ওই গাড়ির মধ্যে লাগিয়ে দেয়, আর এবার অনেক কষ্টের পর বেশ প্ল্যানিং করে তারা গাড়িটাকে চেজের রুমের মধ্যে ঢুকিয়ে নেয়। যশ এরপর বলে যে এই গাড়িটাকে লিফট দিয়ে নিচে নামানো হবে। এদিকে এনরিক ততক্ষণে লিফট অপারেটরের রুমে গিয়ে লিফটটাকে তার রুমের সামনেই নিয়ে আসে, আর এই সময়ের মধ্যে যশরাও গাড়িটাকে লিফটের সামনে নিয়ে এসেছে। যশরা এরপর ওই গাড়িটাকে লিফটের ছাদে বেশ ভালো করেই সেট করে দেয়। এদিকে এনরিক তো লিফটটাকে নিচে নামাতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে সেটা নিচের তলা পর্যন্ত চলে আসে। তবে এরই মধ্যে আবার ক্লারা আর আর্থারও টাওয়ারের মধ্যে ঢুকে যায়, আর তারাও ওই লিফটের মধ্যে উঠে পড়ে। এরপরে ওই লিফটটা আবারও উপরে উঠতে শুরু করে। মানে এখন এমন একটা অবস্থা যে লিফটের ভেতরে রয়েছে ক্লারা আর আর্থার, আর উপরে রয়েছে স্লাইডার, চেস এবং যশ। কিছুক্ষণের মধ্যে তাদের লিফটটা টপ ফ্লোরে চলে যায়, আর তারাও আর্থারের ফ্ল্যাটের দিকে চলে যায়। যশ এরপর স্লাইডারের কাছে গিয়ে তার ট্রাকের চাবিটা চায়, যেটাতে করে সে এখানে এসেছিল। স্লাইডার তখন বলে যে আমি ওই ট্রাকটাকে চুরি করে এখানে এনেছিলাম, চাবিটা ট্রাকের মধ্যেই রয়ে গিয়েছে। তাই যশ এবার ফোন করে তার বন্ধু লিফটারকে ওই ট্রাকটা টাওয়ারের সামনে নিয়ে আসতে বলে। এদিকে আর্থার তো রুমে এসে দেখতে পায় যে সেখানে তার প্রিয় গাড়িটা আর নেই। এটা দেখেই তো তার পুরো মাথায় গরম হয়ে যায়। তবে ক্লারা যখন ওই রুমে গোপন লকার দেখতে পায়, তখন সেটার কথা FBI এজেন্টকে না জানানোর জন্য সে আর্থারকে আবারও অ্যারেস্ট করে নেয়। কিন্তু আর্থার তাকে বলে যে আগে আমার গাড়িটাকে খুঁজে দেন, ওটা তো আপনাদের সিকিউরিটিতেই ছিল, তাহলে সেটা চুরি হলো কিভাবে। ক্লারা প্রথমে টাওয়ারের সব এক্সিট গেটগুলো বন্ধ করে দেয়, আর এরপর সে কন্ট্রোল রুমে গিয়ে সিসি ক্যামেরাগুলো চেক করতে শুরু করে। সে দেখতে পায় যে বেসমেন্টে লিফটার একটা ট্রাক নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ক্লারা তাকে ধরতে চলে আসে। লিফটার তখন দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে, আর ট্রাকটাকে নিয়ে সে একটা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। তখন ক্লারাও তাকে ফলো করতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তারা লিফটারের ওই ট্রাকটার দরজা খুলে ফেলে। কিন্তু শাটার খোলার পর দেখতে পায় যে ট্রাকটা পুরো ফাঁকা, সেখানে কিছুই নেই। তার মানে ক্লারার অ্যাটেনশন ঘোরানোর জন্য এটা ছিল যশদেরই পাতা একটা ফাঁদ। এরপর ক্লারা যখন লিফটারকে ওই গাড়ির কথা জিজ্ঞাসা করে, তখন লিফটার বলে যে এই চুরির ব্যাপারে আমি কিছুই জানি না, আমি মূলত ট্রাকটাকে চুরি করে সুইসাইড করতে যাচ্ছিলাম। এদিকে ওই FBI এজেন্টরা তো এক এক করে চার্লি, ওডেসা, এনরিক আর চেসকে গ্রেফতার করে নেয়, আর ক্লারাও তখন যশকে গ্রেফতার করে নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, হঠাৎ করে FBI এজেন্টরা যশদেরকে গ্রেফতার করলো কিভাবে? আর ওই গাড়িটা যেহেতু এখন ট্রাকে নেই, তাহলে সেটা কোথায় গেল? আর সবাইকে গ্রেফতার করা হলো, স্লাইডারকে কেন গ্রেফতার করা হলো না?
আসলে ওই এজেন্টরা সিসি ক্যামেরা থেকে জানতে পেরেছিল জশ এনরিক চেজ লুকিয়ে ওই টাওয়ারে ঢুকেছিল আর ওডেসা তো একজন FBI এজেন্টকে মেরেছিল, তাই তাকেও অ্যারেস্ট করে নেওয়া হয়। কিন্তু স্লাইডার তো একজন সাধারণ মানুষ হিসেবেই ঢুকেছিল, তাই তাকে আর গ্রেফতার করা হয় না। এরপরে FBI এজেন্টরা তাদের সবাইকে, এমনকি আর্থারকেও একটা ভ্যানে করে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায়। আর্থার তখন তাদেরকে বলে যে কিছুক্ষণের মধ্যে আমার এই গাড়িটাকে FBI এজেন্টরা খুঁজে বের করবে, আর এই গাড়ি চুরির অপরাধে তোমরা সবাই জেলে পৌঁছেই মরবে। তখন জশ তাকে বলে যে আমরা এই গাড়ি থেকে তোমার একটা ডায়েরি পেয়েছি, যেখানে তোমার সমস্ত বেআইনি কাজের প্রমাণ রয়েছে। আর এটা শুনেই তো আর্থারের মুখ এবার পুরোপুরি ফ্যাকাশে হয়ে যায়। সে ওই ডায়েরির বদলে জশদেরকে বলে যে তোমরা যে গাড়িটা চুরি করেছো তার 10 গুণ টাকা আমি তোমাদেরকে ফিরিয়ে দেব, কিন্তু প্লিজ ওই ডায়েরিটা তুমি আমাকে দিয়ে দাও। এটা শুনেই তখন চার্লি মজা করে বলে যে আমরা কোনোরকম টিপস বা ঘুষ নেই না। তো একটু পরে তো ক্লার ইনভেস্টিগেশন শুরু করে। সে তার কাছে থাকা ওই গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে, আর ঠিক এমন সময় সেখানে একটা মেয়ে আসে। এই মেয়েটা হলো জশের আইনজীবী। একই সাথে সে ওই টাওয়ারে কাজ করে। সে ক্লারাকে বলে যে আমার ক্লায়েন্ট কোনো গাড়ির ব্যাপারে জানে না। আর এরপর সে তো আর্থারের সমস্ত বেআইনি কাজের হিসাবে ডায়েরিটাই আছে, ওটা ক্লারাকে দিয়ে দেয়। ওই ডায়েরিতে আর্থারের $2 বিলিয়ন সমস্ত বেআইনি সম্পদের হিসাব রয়েছে। তখন ওই আইনজীবী বলে যে আমি এই ডায়েরির বদলে এদের সবার জামিন চাই। তাই ক্লারাও তখন শর্ত অনুযায়ী তাদের সবাইকে ছেড়ে দেয়। এইদিকে আমরা দেখতে পাই চার্লিরা ওই রাতে ছাড়া পেয়েই তো সুইমিং পুলের ছাদে চলে আসে, আর ওই পুলের মধ্যে আসলে গাড়িটাকে রাখা। আসলে লিফটটা যখন উপরে উঠেছিল তখন তারা ছাদ ভেঙে গাড়িটাকে ছাদের সুইমিং পুলে রেখে আসে। ওদিকে আর্থারের বিরুদ্ধে সমস্ত বেআইনি কাজের প্রমাণ পাওয়ার জন্য তাকে তো জজ সাহেব যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। আর এদিকে দেখা যায় ওই টাওয়ারে কাজ করার সময় সমস্ত স্টাফদের বাড়িতে পার্সেল পৌঁছে গিয়েছে, আর সেগুলোর মধ্যে রয়েছে সোনা দিয়ে বানানো ওই গাড়ির এক একটা পার্স। এগুলো দেখেই তো সমস্ত স্টাফরা অনেক খুশি হয়ে যায়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই দুর্দান্ত মুভির গল্পটি। তো গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চুরির প্ল্যানটা কিন্তু দারুণ, তাই না? এইভাবে যদি সমস্ত বড়লোকদের ধরা যেত তাহলে কতই না ভালো হতো। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।